আপনার ডিফারেন্স থাকে অবশ্যই। লুক লাইক আমি যদি আপনাকে বলি, ধরেন সি প্রোগ্রামিং এইটা এবং পাইথন এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখেন, তাহলে যে ব্যাপারটা হচ্ছে আমি বলবো, সিতে হচ্ছে আপনার ব্যাপারগুলো ম্যানুয়ালি করতে হয়। ধরেন আপনি হচ্ছে সহজে ক্রোম ব্রাউজারে গেলেন, যাওয়ার পরে হচ্ছে যে কোনো একটা ব্যাপার সার্চ দিলেন, ওয়েবসাইট চলে আসলো, ক্লিক করলেন, পেয়ে গেলেন। এই যে একটা মানে অটোমেটেড ওয়ে, আপনার হচ্ছে ম্যানুয়ালি কিছু করা লাগতেছে না। বাট প্রসিডিউরটা যদি এরকম হইতো, আপনাকে হচ্ছে ওই ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য নিজেকে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আপনাকে ওই ওয়েবসাইটে যাইতে হবে। এই ব্যাপারটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার, ধরেন যে তখন আপনি ব্যাপারটাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতেছেন, এরকম বলতে পারেন। তো কোডের ক্ষেত্রে হচ্ছে যেমন পাইথন এবং সি এর মধ্যে যদি কম্পেয়ার করেন, তাহলে হচ্ছে এই যে একটা ব্যাপার হচ্ছে, পাইথনে প্রচুর বিল্ট ইন লাইব্রেরি আছে, যে কারণে হচ্ছে এটা খুবই মানে বিগিনার স্টেজের জন্য হচ্ছে বিগিনিং লেভেলে এটা শেখাটা একটু ইজি। আর সিটা হচ্ছে ইজি, বাট হচ্ছে আপনি হচ্ছে যদি ফার্স্টে সি দিয়ে শুরু করেন, ওই যে আপনি ম্যানুয়ালি অনেকগুলো কাজ করবেন, তো যেটার কারণে পরবর্তীতে আপনার অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, পাইথন, দেন সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এই কারণেই হচ্ছে আপনি শুরুতে যদি সিটাকে চয়েস করেন, এটা অবশ্যই ভালো অপশন। বাট এমন না যে সি দিয়ে শুরু করতে হবে, ওইটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও শুরু করতে পারেন, সি প্লাস প্লাস দিয়েও করতে পারেন। তবে হ্যাঁ, এটাও ঠিক, আপনার এই যে সিতে হচ্ছে এরকম কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল না। তো আপনি যখন হাই লেভেলে কাজ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে একটা ওপি ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে উইদাউট সি, এই জায়গায় সবগুলোই অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আর সেটা হচ্ছে আপনার স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি যখন হচ্ছে প্রজেক্ট বেস কাজ করতে যাবেন, তখন হচ্ছে আপনাকে হচ্ছে ওপিটা শিখতে হবে। তো সেটার জন্য হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি ওই যে যেটা বললাম আগে, বাট আপনি আগে যদি সি শিখেন, ওই আপনি ফান্ডামেন্টালি হচ্ছে এগিয়ে থাকবেন। যাই হোক, এটা হচ্ছে বলার একটাই রিজন ছিল কেন সি দিয়ে শুরু করা, বা সেটা কেন শুরুতে করবেন। আচ্ছা দেখেন, এই টপিকটা যদি আমরা বাদ দিই, আমাদের কথা হচ্ছে, আমাদের যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস, অ্যাটলিস্ট আমরা হচ্ছে আমাদের ফার্স্ট কোড, দেন হচ্ছে আদার্স কিছু ব্যাপার দেখব। দেখেন, সব কিছুরই একটা হচ্ছে স্ট্রাকচার থাকে। আপনি যা নিয়ে কাজ করেন না কেন, সব কিছুরই একটা স্ট্রাকচার থাকে। তো যেমন মানবদেহের যদি কথা বলি, মানবদেহের স্ট্রাকচারটা কি, আমার দেহের হচ্ছে কঙ্কাল যেটা আছে, এটাই হচ্ছে আমার স্ট্রাকচার। এই ব্যাপারটা কিন্তু ফিক্সড থাকে। সি প্রোগ্রামের ক্ষেত্রেও হচ্ছে এরকম একটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে অলওয়েজ আপনি বর্তমানে যে কাজগুলো করবেন বা সামনে যে কাজগুলো করবেন, সেগুলোর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আপনি ফিক্সড রাখবেন। এই ব্যাপারটা কনস্ট্যান্ট। দেখেন, সেটা আমি একটু লিখতেছি। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন হচ্ছে ইন্ট মেইন। এই ব্যাপারটা হচ্ছে আপনি বর্তমানে হচ্ছে আপনার এখন খুব বেশি বোঝার দরকার নাই, ফাংশন করলে এই ব্যাপারটা নিয়ে ডিটেলস আরো এক্সপ্লেন করা হয়। বাট এখন হচ্ছে মনে রাখেন যে এটা হচ্ছে অন কাইন্ড অফ একটা বেসিক কঙ্কালের, মানবদেহে যেমন কঙ্কাল, তেমন হচ্ছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে অনেকটা কঙ্কালের মতো। এটা অলওয়েজ ফিক্স থাকবে। দেন হচ্ছে আপনি যে এই পার্টগুলোতে কাজ করবেন, এই পার্টগুলোতে হচ্ছে আপনি কাজ করবেন। দেখেন, এটা হচ্ছে আপনার মানবদেহে যেমন কঙ্কাল, ঠিক সি প্রোগ্রামিং এর ওই কঙ্কালের মতোই ভাবতে পারেন। এটা অলওয়েজ ফিক্স থাকবে। আচ্ছা, এইটা যদি ফিক্স থাকে, দেখুন আমি হচ্ছে এই যে আমি যেটি আগে বলছিলাম, কোড ব্লকস হচ্ছে আমরা কোডগুলো করব। আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন, সাবলাইম টেক্সট এডিটর ইউজ করতে পারেন, এরকম অনেক আছে। বা আপনি অনলাইনে গিয়ে সার্চ করতে পারেন অনলাইন সি কম্পাইলার, অনলাইন ওই জায়গায় আপনাকে সরাসরি কম্পাইলার পেয়ে যাবেন, আপনি যেটাতে করতে চান। আচ্ছা দেখেন, যেই স্ট্রাকচারটা লিখছিলাম, আমি হচ্ছে কম্পাইলে গিয়ে আগে হচ্ছে সেই স্ট্রাকচারটা লিখবো, তারপর হচ্ছে কাজ করব। আমি আগেই বলছি স্ট্রাকচারটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন হচ্ছে ইন্ট মেইন,
তারপরে হচ্ছে আপনাকে এই যে এটা দিতে হবে, এটাকে আপনি বলতে পারেন ফার্স্ট ব্র্যাকেট ম্যাথমেটিক্যাল ভাষায়, বাট আপনাকে এই জায়গায় বলতে হবে এটা প্যারেনথিসিস রিটার্ন জিরো। আর এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এটাকে বলবেন কার্লি ব্রেসেস। এই ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা হচ্ছে প্যারেনথিসিস আর এটা হচ্ছে কার্লি ব্রেসেস। এই যে শুরুতে যেটা আমি ইউজ করছি এটা হচ্ছে একটা হেডার ফাইল, এটা হচ্ছে একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটা কেন ইউজ করছি, এইটার কাজটা হচ্ছে দুই একটা ক্লাস গেলে বা আগামী ক্লাসে ভালো বুঝতে পারবেন, যখন ওই হেডার ফাইলের যেই আমাদের ফাংশনগুলো আছে বা এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। আর এটা হচ্ছে মেন ফাংশন। তো এই এতটুকু এতটুকু স্ট্রাকচারের মধ্যে যদি আমি কথা বলি, এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, এটা হচ্ছে মেন। এই যে ইন্ট মেন থেকে যে শুরু হয়েছে এই রেঞ্জটা হচ্ছে মেন ফাংশন। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মতো যেটা দেখতেছেন এটা হচ্ছে প্যারেনথিসিস, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মতো যেটা মনে হচ্ছে এটাকে বলা হচ্ছে কার্লি ব্রেসেস। এটা প্যারেনথিসিস, এটা কার্লি ব্রেসেস, এটা হেডার ফাইল। আর এই যে ইন্ট মেন এই জায়গা থেকে যে সেকেন্ড ব্র্যাকেটের যে এরিয়া এটা হচ্ছে মেন ফাংশনের এরিয়া। এতটুকু দেখেন বুঝতে পারছেন কিনা, এতটুকু দেখেন বুঝতে পারছেন কিনা। 9 জন জয়েন করছে। আপনারা একটু রেসপন্স করলে ভালো হয়, বুঝতে পারছেন কিনা। যদি না বুঝেন তাহলে হচ্ছে বলবেন, আমি হচ্ছে রিপিট করব। ভাইয়া বুঝতে পেরেছি, কিন্তু কোড ব্লকস এর ওই ইন্টারফেসটা কিভাবে আনলেন? মানে মাত্র ইনস্টল করেছি তো, মানে বুঝতে পারছি না আচ্ছা কিভাবে আচ্ছা, আনবো। দেখেন আপনি কোড ব্লকসটা ওপেন করেন, আপনি হচ্ছে ওপেন করেন। ওপেন করার পরে হচ্ছে আপনি এই যে ফাইল আছে দেখেন এরকম একটা অপশন আসবে। তারপর ভাইয়া? এই যে ফাইলে ক্লিক করেন, তারপরে যে নিউ একটা অপশন আসছে দেখেন, নিউতে গিয়ে হচ্ছে এই যে দেখেন এমটি ফাইল। এই যে আচ্ছা ভাইয়া। এমটি ফাইলে ক্লিক করা হইলো, তারপরে হচ্ছে আপনি এই জায়গা থেকে হচ্ছে দেখেন আপনি এই জায়গায় এই যে আপনি শুরুতে হচ্ছে এই দিক থেকেই করেন। এই যে দেখেন বিল্ড একটা অপশন আছে, বিল্ড। ঠিক আছে ভাইয়া। বিল্ড থেকে তারপর বিল্ড এন্ড রান এইটাতে ক্লিক করেন। দেন হচ্ছে দেখেন আপনাকে হচ্ছে এই জায়গায় হচ্ছে ফাইল নেম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরেন হচ্ছে আমি আমার নাম দিলাম স্বপ্নিল, কিন্তু আপনি যেহেতু সি নিয়ে কাজ করতেছেন আপনার শেষে হচ্ছে অবশ্যই ডট সি দিতে হবে। এটা হচ্ছে সি এর ক্ষেত্রে হচ্ছে প্রতিটা কোডে আপনি যা লেখেন ডট সি দিয়ে তারপর সেভ করতে হবে। এই যে দেখেন সেভ করলাম, এই যে হয়েছে। দেখেন আপনার হয় কিনা, কাজ করতেছে কিনা ব্যাপারটা। হ্যাঁ ভাইয়া, হয়েছে। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আপনি যান এই জায়গায় ঠিক যাইতে পারেন, দেন হচ্ছে এইভাবে ইন্টারফেসটা ক্রিয়েট করেন। এটা হচ্ছে মানে এই জিনিসটা হচ্ছে ফিক্স থাকবে। দেন এতটুকু যদি বুঝতে পারেন আমি পরবর্তী থেকে হচ্ছে শুরু করি। দেখেন এখানে হচ্ছে আপনারা হচ্ছে অনেকে আছেন নন সিএসসি, অনেকে আছেন সিএসসি, এবং সিএসসি এর অনেকে হচ্ছে আপনাদের এই কোর্সগুলো হচ্ছে চলমান, তো ব্যাপারগুলো অনেকে জানেন। আবার হচ্ছে যারা হচ্ছে নন সিএসসি আছে তাদের কাছে এই ব্যাপারটা পুরোটাই নতুন। সুতরাং আমি ধরে নিব হচ্ছে আপনারা মানে জিরো লেভেল থেকে, মানে আপনার কেউ জানেন না, আমি এতটুকুই ধরে নিছি। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন এতটুকু যদি বুঝতে পারেন তাহলে দেখেন এতটুকুর কাজ হলো। তারপর ধরেন হচ্ছে আমি হচ্ছে আমার কোডের ভিতরে আমি কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি, আমি কোডের ভিতরে কোনো কিছু প্রিন্ট করতে যাচ্ছি। দেখেন আপনি যখন কোনো কিছু প্রিন্ট করতে যাবেন তখন হচ্ছে আপনাকে এরকম একটা ফাংশন ইউজ করতে হবে। এটা সেটা হচ্ছে দেখেন আপনি প্রিন্ট করবেন সেজন্য প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে তারপরে হচ্ছে এই যে এই ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা দিবেন, এবং আপনি প্রিন্ট এফের ভিতরে যে ব্র্যাকেটটা দেওয়ার পরে কোটেশনের ভিতরে যেই লেখাগুলো লিখবেন সেটাই হচ্ছে আপনার আউটপুটে শো করবে। আমি লিখলাম SWPNIL স্বপ্নিল। এই যে দেখেন কোটেশনের ভিতরে, কোটেশন এর ভিতরে যা লিখলাম সেটাই হচ্ছে আমাকে আউটপুটে শো করবে, এবং প্রতিটা স্টেটমেন্ট এই যে প্রতিটা লাইনের পরে এরকম আমাকে হচ্ছে অবশ্যই হচ্ছে এই সেমিকোলন এটা হচ্ছে দিতে হবে। এটা হচ্ছে একটা পারফেক্ট প্রিন্টএফ ফাংশন
এর কাজ, এই যে দেখেন আপনি printf, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, এটা ইউজ করলেন। দেন হচ্ছে এই যে এটার ভিতরে হচ্ছে আপনি এই যে এটার ভিতরে হচ্ছে আপনি এই যে এই রেঞ্জের ভিতরে, যেটাকে আমরা বাংলায় বলি উদ্ধরণ চিহ্ন, এই উদ্ধরণ চিহ্নের ভিতরে বা কোটেশনের ভিতরে হচ্ছে যা লিখবেন সেটাই আপনাকে আউটপুটে শো করবে। যেমন আমি লিখছি স্বপ্নীল, যেই কারণে আউটপুটে আমাকে স্বপ্নীল শো করবে। এই যে দেখেন সেম কাজটা আমি এই জায়গায় করি, প্রিন্টএফ, প্রিন্টএফ, এই যে ডাবল কোটেশন দিলাম, আমার নাম লিখলাম, দেখেন এই জায়গায় গেলাম, এই যে সেমিকোলন দিলাম, এই যে এখন যদি আমি রান করি আমার নাম আমি হচ্ছে দেখতে পারবো। আপনার এটা রান করার জন্য হচ্ছে এই যে বিল্ড, এই জায়গা থেকে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করেন। এই যে দেখেন, এই যে দেখেন আমি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এই জায়গার মধ্যে শো করছে। নিচের লেখাগুলো কি আছে যে প্রসেস রিটার্ন, এই ব্যাপারটা আপনার দরকার নেই, এটা হচ্ছে এক্সিকিউশনের কাজ। আপনার আউটপুট হচ্ছে এই যে এইটা দেখেন স্বপ্নীল। এটা হচ্ছে আমাদের প্রিন্ট এফ, কোনো কিছু আমি প্রিন্ট করতে চাচ্ছি সেটার কাজ। দেখেন আমি যেটা বলছি এটা বুঝতে পারছেন কিনা। বুঝতে না পারলে অবশ্যই হ্যাঁ বলবেন। ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা বাকিরা? জি, বুঝতে পারছি। আচ্ছা কেউ যদি মানে বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি বলবেন, আমি অবশ্যই রিপিট করব। আচ্ছা দেখেন আমি হচ্ছে লিখলাম স্বপ্নীল। আচ্ছা আমি আরো কিছু দেখতে দেখতে চাচ্ছি, ধরেন হচ্ছে দেখেন কোড ব্লকস এর মধ্যে হচ্ছে আপনি এই যে আমি এই জায়গার মধ্যে কার্সরটা ধরলাম, আপনি কি করতে পারেন, আপনি পরবর্তী লাইনেও কিছু প্রিন্ট করবেন। আপনি হচ্ছে এইভাবে হচ্ছে এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করে এইভাবে কন্ট্রোল করলেন, তারপরে হচ্ছে কন্ট্রোল ভি করলেন, হ্যাঁ এটা একটা অ্যাপ্রোচ। আপনি হচ্ছে পরের লাইনেও হচ্ছে এরকম একটা লাইন আনলেন। বাট আপনি হচ্ছে যখন এই যে কার্সরটা হচ্ছে দেখেন 4 নম্বর লাইনে আছে, এই যে এই লাইনের শেষে আছে, এই জায়গায় কার্সরটা থাকাকালীন সময়ে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে কিন্তু পরের লাইনটা হচ্ছে সেম লাইনটা এক্সিকিউশন হয়ে যাবে। এই যে আমি কন্ট্রোল ডি প্রেস করতেছি, হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে ধরেন আমি আমার নাম লিখলাম, পরে হচ্ছে আমি আরো কয়েকজনের নাম লিখতে যাচ্ছি, ধরেন লিখলাম আকিব। আচ্ছা তারপরে হচ্ছে তৃতীয় লাইনে 3 নম্বর প্রিন্টে আমি লিখতে চাচ্ছি শাউন। আর পরে যেটা আছে সেই জায়গায় আমি লিখতে চাচ্ছি হচ্ছে ইমন। আচ্ছা এখন যদি আমি রান করি তাহলে আসলে দেখি ব্যাপারটা কি ঘটে, তার মানে স্বপ্নীল, আকিব, শাউন, ইমন এটা হচ্ছে এইভাবে দেখায় কিনা। দেখেন রান করি, দেখেন এই জায়গার মধ্যে কি দেখাইতেছে, আসলে আসলে 4টা নামই দেখাইতেছে, যে এই জায়গাটা হচ্ছে স্বপ্নীল, দেন হচ্ছে যে আকিব, মানে কোনো স্পেস টেস কিচ্ছু নাই, একসাথে হচ্ছে একটা ওয়ার্ডের মতো হয়ে গেছে, যেই কারণে বোঝাটা কঠিন হইতেছে আমাদের জন্য। দেখেন যেই কারণে বোঝাটা আমাদের কঠিন হইতেছে। আমি কি বুঝাতে পারছি, বুঝতে পারছেন? এই যে দেখেন রান করছি কিন্তু 4টা দেখাইতেছে, বাট একসাথে দেখাইতেছে হিজিবিজি। কোনটা স্বপ্নিল, কোনটা আকিব, কোনটা শাউন, কোনটা ইমন, এইটাই বোঝাটা আমাদের কষ্ট হয়ে যাইতেছে। বাট আমরা চাচ্ছি আরো ওয়েল ডেকোরেটেড ওয়েতে হচ্ছে এটা প্রিন্ট করতে। আচ্ছা কিন্তু আমরা তো 4টা লাইনে প্রিন্ট করলাম, এইটা কেন আমাকে 4টা লাইনে শো করলো না? এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা দেখেন আপনি যখন হচ্ছে একটা কোড করবেন, কম্পাইলার এটা কিভাবে এক্সিকিউশন করে, আপনি যে এই লাইন থেকে হচ্ছে এই লাইনে গেছেন, এটা কম্পাইলার কখনো বুঝবে না। আপনার এই জায়গায় শেষ হওয়ার পরে পরের প্রিন্টএফটা আবার ঠিক এই জায়গা থেকেই শুরু হবে। এই যে ঠিক এই জায়গায় শেষ হয়েছে এল এর পরে, এটা চলে আসবে যে এই জায়গায় আকিব, এরপরে হচ্ছে যে এই জায়গায় এই বিটা শেষ হয়েছে, আপনি পরের লাইনে হচ্ছে এই জায়গায় আপনি একটা লাইন গ্যাপ দেন, এটা কোনো কম্পাইলার দেখবে না। এই যে সাউন্ডটাও চলে আসবে ঠিক এই যে এই জায়গায়, তারপর হচ্ছে ইমোটা চলে আসবে ঠিক এই যে এই জায়গায়, যে কারণে আমার হিজিবিজি হয়ে গেছে। বাট আমি চাচ্ছি হচ্ছে হিজিবিজি এই ব্যাপারটা হচ্ছে একটু একটু ক্লিন ভাবে কোডটা লিখতে। আচ্ছা আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, এই দিকে হচ্ছে একটা স্পেস দিয়ে দেই, প্রতিটা লাইনের পরে হচ্ছে এই দিকে একটু স্পেস দিয়ে দেই, এই দিকে একটু স্পেস দিয়ে দেই, এই দিকে একটু স্পেস দিয়ে দিই, দেখি আমাদের হচ্ছে দেখায় কিনা সুন্দরভাবে। প্রতিটা ইসের পরে হচ্ছে একবার করে স্পেস রাখলাম, পরে হচ্ছে প্রিন্ট করলাম, দেখি এটা আমাদের আউটপুটে দেখায় কিনা। দেখেন আগে থেকে একটু ওয়েল ডেকোরেটেড ওয়েতে প্রিন্ট হয়েছে না? দেখেন তো
আগে থেকে একটু ওয়েল ডেকোরেটেড লাগতেছে না? মানে মাঝখানে একটু স্পেস আছে, আমি বুঝতে পারতেছি আমার চারটা কি কি ব্যাপার ছিল। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আপনি হইতেছে এইভাবে স্পেস দিয়ে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করতে পারেন, বাট আপনি হচ্ছে চাচ্ছেন হচ্ছে ধরেন আমি এই জায়গায় যেমন লিখলাম এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন, এইভাবে চারটা লাইনে আপনি দেখতে দেখতে চাচ্ছেন, দ্যাট মিনস আপনি নিউ লাইন প্রিন্ট করতে চাচ্ছেন। তখন হচ্ছে ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন সেটা হচ্ছে আমরা দেখব। আপনি হচ্ছে যখন এই জিনিসটা ইউজ করবেন স্ল্যাশ এন, স্ল্যাশ এন এটা হচ্ছে আপনাকে নিউ লাইনে নিয়ে যাবে। আপনি যখন এই স্ল্যাশ এন ইউজ করবেন এটা আপনাকে নিউ লাইনে নিয়ে যাবে। দেখেন আমি হচ্ছে এই যে দেখেন প্রতিটা লাইনের পরে হচ্ছে স্ল্যাশ এন প্রিন্ট করলাম, যে কারণে এখন হচ্ছে আমি আউটপুটে প্রতিটা জিনিসই নিউ লাইনে একটা লাইন পরে পরে দেখতে পাবো। এই জায়গায় যখন এই যে স্ল্যাশ এনটা আসবে সরাসরি সে হচ্ছে এক লাইন নিচে চলে যাবে, আবার এই লাইন এই জায়গায় যখন সে স্ল্যাশ এন পাবে সে এক লাইন নিচে চলে যাবে, এই জায়গায় যখন স্ল্যাশ এন পাবে এক লাইন নিচে চলে যাবে, এবং দেখবেন প্রতিটাই হচ্ছে নতুন লাইনে প্রিন্ট করবে। এই যে দেখেন প্রতিটা জিনিস আমার নিউ লাইনে প্রিন্ট হচ্ছে, স্বপ্নে লাকিব শাওনিমা। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? ভাইয়া জি। প্রত্যেকবার রান করার জন্য কি আপনি বিল্ড এন্ড রান প্রেস করতেছেন? না, বিল্ড এন্ড রান প্রেস করতেছি না, আমার কিবোর্ডে হচ্ছে F9 আর F9 প্রেস করতে হয়, তো অনেকের হচ্ছে F5 প্রেস করলে হয়। আপনি দেখেন আপনার কিবোর্ডে কেমন। আমার কিবোর্ডে হচ্ছে আমি Fn এবং F9 এই দুইটা প্রেস করতে হচ্ছে আমাকে একই সাথে। আপনি F5 প্রেস করে দেখেন তো আপনার কিবোর্ডে। আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন যারা আছেন? এতটুকু কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। জি ভাইয়া বুঝতে পারছি। বাকিরা? জি ভাই। বাকিরা অনেকেই তো আছেন এই জায়গায়, প্রায় 11 জন। আচ্ছা শোনেন, বলি যারা হচ্ছে ব্যাপারগুলো আগে দেখছেন, এই ব্যাপারগুলো আগে জানেন, তাদের কাছে ব্যাপারগুলো এখন বোরিং লাগতে পারে, ঠিক আছে? তো আমরা আগেই বলছি আমরা হচ্ছে ওইভাবেই ট্রিট করব যে আপনি কিছু জানেন না, সুতরাং আপনি যেটা পারেন সেটা আপনি স্কিপ করতে পারেন, বাট যদি আপনার যতটুকু কমপ্লিট করছেন ততটুকুর মধ্যে ল্যাকিংস থেকে থাকে আশা করি ওই টপিকগুলো সামনে আসবে যেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে। যাই হোক, আচ্ছা এতটুকু যদি বুঝতে পারেন দেখেন তাহলে হচ্ছে আমরা যে ব্যাপারগুলো দেখলাম সেটা হচ্ছে ফার্স্টলি আমরা হচ্ছে দেখছি যে ব্যাপারটা সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা, যেটা বেসিক স্ট্রাকচার যেটা ছিল সেটা দেখছি, দেন হচ্ছে আমরা হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা দেখছি, প্রিন্টএফ ফাংশনটা দেখছি। 3 নম্বরে হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নিউ লাইন, সেটা হচ্ছে নিউ লাইন কিভাবে প্রিন্ট করে সেটা দেখছি। নিউ লাইন প্রিন্ট করে হচ্ছে স্ল্যাশ এন দিয়ে। প্রিন্টএফ কি কাজ করে সেটা দেখছি, এবং হচ্ছে একটা স্ট্রাকচার যেটা যে ব্যাপারটা কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ সেটা দেখছি। আচ্ছা এখন ধরেন হচ্ছে আপনি নিউ লাইনে না, আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই। আপনি নিউ লাইনে না, আপনি আসলে এক লাইনে দেখতে চাচ্ছেন, বাট ওই যে আমি যে স্পেস গুলা দিছিলাম না, এই যে এইভাবে যে প্রতি লাইনে একটা করে স্পেস দিয়েছিলাম, ওইটা ওই স্পেসটা আরো দেখতে চান, তাহলে আপনি কি করতে পারেন? এখন আপনি বলতে পারেন যে তাহলে স্পেস আরো বাড়ায় 3-4টা করে দিতে পারি। হ্যাঁ দিতেই পারেন, বাট আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্ল্যাশ টি। স্ল্যাশ এন যেমন নিউ লাইন প্রিন্ট করতে, আপনি স্ল্যাশ টি ইউজ করলে এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি 4 ঘর করে স্পেস দিবে। 4 ঘর করে যে দিবে এটা অ্যাকচুয়ালি এটাও বলা ঠিক না, এটা হচ্ছে আপনি যেভাবে সেট করে নেন। 4 ঘরও দেওয়া যায়, 2 ঘরও দেওয়া যায়, বাট বাই ডিফল্ট হচ্ছে এটা 4 ঘর পর্যন্ত সেট করা। তো এখন যদি আপনি প্রিন্ট করেন আপনি দেখতে পারবেন যে এই জায়গায় আসলে স্ল্যাশ, আচ্ছা সমস্যা নেই, আপনি দেখতে পারবেন যে মাঝখানে হচ্ছে প্রতিটা
ওয়ার্ডের মাঝখানে ভালো গ্যাপ আছে, এই যে দেখেন। আচ্ছা, গ্যাপগুলো হইতেছে, আমি হচ্ছে এক লাইনে প্রিন্ট করি। প্রিন্টএফ, দেখেন আমি 4টা লাইন থেকে হচ্ছে একটা লাইনে আনবো, মাঝখানে হচ্ছে ট্যাব ইউজ করব। স্বপ্নিল, আকিব, নিলয় আর হচ্ছে তাহসিন। দেখেন 4টা লাইন ইউজ করছি, একটা প্রিন্টএফ ইউজ করছি, এই জায়গায় স্ল্যাশটি ইউজ করছি, এই যে দেখেন স্বপ্নিলের পরে, আকিবের পরে, নিলয়ের পরে। এখন হচ্ছে কোডটা রান করি। আচ্ছা, আমার এই জায়গায় হচ্ছে আপনার এইটা স্ল্যাশ টি এর এইটা হচ্ছে 2 ঘর করা বা এই কারণে হচ্ছে এটা কম দেখাচ্ছে। বাই ডিফল্ট 4 ঘর থাকে, বাট আমার এই জায়গায় হচ্ছে এটা মেবি হচ্ছে 2 পর্যন্ত করা, যেই কারণে হচ্ছে এটা কম দেখাচ্ছে। তো এটা হচ্ছে, তাহলে হচ্ছে এটা আপাতত স্কিপ করতে পারি। যদি 4 ঘর দেখে তাহলে হয়তো বা ভালো ছিল। আচ্ছা দেখেন, এই এক লাইনে করে যদি আপনি হচ্ছে নিউ লাইনে প্রিন্ট করতে চান, তাহলে হচ্ছে দেখেন এই যে আপনি এক লাইনে প্রিন্ট করলেন 4টা নেম, দেন হচ্ছে আপনি স্ল্যাশ এন ইউজ করেন, দেখবেন যে আপনার 4 লাইনে হচ্ছে নিউ লাইন প্রিন্ট করার দরকার নাই, এক লাইনে সব কিছু লিখেই হচ্ছে প্রিন্ট করতে পারতেছেন। এই যে দেখেন, রান করেন, এই যে স্বপ্নিল, আকিব, নিলয়, তাহসিন, যাই হোক তাহিন হয়ে গেছে। এটা হচ্ছে আপনার হচ্ছে আগে 4 লাইনে প্রিন্ট করছিলাম, এখন হচ্ছে এটা এক লাইনে প্রিন্ট করলাম। দেখেন এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এখন ব্যাপার হচ্ছে আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে, যে এতগুলো কিছু লিখলাম, এই জায়গায় যদি কোনো কারণে কোনো ইরর হয়, মানে ধরেন হচ্ছে যে এই জায়গায় এটা দেওয়ার কথা ছিল সেমিকোলন, আপনি দিলেন না, কোড কি রান করবে? কোড অবশ্যই রান করবে না। এই যে দেখেন আপনাকে ইরর দেখাচ্ছে, অবশ্যই আপনাকে ইরর দেখাবে। এই যে ধরেন আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা স্কিপ করলাম, এই যে দেখেন আপনাকে এই জায়গায় অবশ্যই এরর দেখাবে। আপনি বিন্দুমাত্র কোথাও যদি একটু ভুল করেন, সেই ক্ষেত্রে আপনি আউটপুট আশানুরূপ পাবেন না। আপনি ধরেন এই জায়গার মধ্যে হেডার ফাইল ভুল লিখলেন, stdio.h লেখা দরকার ছিল, আপনি লিখলেন stdio.h, এই যে দেখেন আপনার এই জায়গায় এরর। এটা আপনাকে বুঝতে হবে। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? ইকবাল হোসেন, জি আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারেন তাহলে বলবেন। আচ্ছা দেখেন, এটা গেল হচ্ছে আমাদের প্রিন্টএফ এর কাজ। এখন হচ্ছে আমরা হচ্ছে বেসিক ভেরিয়েবল নিয়ে হচ্ছে কাজ করব। একটু মনোযোগ দিবেন এই জায়গায়, যারা হচ্ছে যাদের হচ্ছে ফার্স্ট টাইম। সেটা হচ্ছে ভেরিয়েবল, সেটা হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা দেখেন, ভেরিয়েবল বলতে হচ্ছে আমরা হচ্ছে এরকম কিছুকে বুঝাচ্ছি, যেটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনি যদি পানির কথা বলেন, পানির ক্ষেত্রে ভেরিয়েবল হচ্ছে একটা হচ্ছে আপনার ওয়াটার বোতল হইতে পারে একটা ভেরিয়েবল। কেন ভেরিয়েবল বলতেছি? কারণ হচ্ছে আপনার ওয়াটারকে হচ্ছে ওয়াটার বোতল হচ্ছে স্টোর করতে পারে। কেউ কি এখন জয়েন করতেছেন বা কমেন্ট করলেন? একটা নোটিফিকেশন আসলো, যাই হোক। আপনার হচ্ছে ধরেন ওয়াটারের সাপেক্ষে হচ্ছে ওয়াটার বোতলটা হচ্ছে একটা ভেরিয়েবল, কারণ ওয়াটারকে ওয়াটার বোতল স্টোর করতে পারে। দেন হচ্ছে আপনি যদি আপনার ইউনিভার্সিটির ব্যাগের কথা বলেন, আপনি বই খাতা হচ্ছে ব্যাগের ভিতরে স্টোর করতে পারেন, তো আপনার বইয়ের জন্য হচ্ছে আপনার যে ব্যাগটা আছে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল। আর প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল ব্যাপারটা কি? প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে ভেরিয়েবল, দেখেন যেটা হচ্ছে ভ্যালুকে স্টোর করতে পারে। লুক লাইক আমার কাছে ধরেন যে একটা ভ্যালু আছে 10, 10কে হচ্ছে যে স্টোর করতে পারবে সেই হচ্ছে তার ভেরিয়েবল। ধরেন আমার কাছে একটা এলিমেন্ট আছে এ, এখন এ কে কে স্টোর করতে পারবে, এ কে যে স্টোর করতে পারবে সেই হচ্ছে ভেরিয়েবল। 10কে যে স্টোর করতে পারে এ কেও সে স্টোর করতে পারবে না, এগুলো আমরা পরে দেখব।
বাট এই ব্যাপারগুলো বুঝতে হবে যে ভেরিয়েবল যেটা এখন আলোচনা করব, ভেরিয়েবল ব্যাপারটা আসলে কি বা কিভাবে কাজ করে। এই যে দেখেন, প্রথমত হচ্ছে আপনাকে হচ্ছে ভেরিয়েবল, বেসিক ডাটা টাইপ, দেন ফরম্যাট স্পেসিফায়ার, এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এই তিনটা ব্যাপার হচ্ছে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, আদারওয়াইজ হচ্ছে সামনের কোডগুলো হচ্ছে আপনার কাছে একটু ডিফিকাল্ট লাগবে। যারা পারেন তারা হচ্ছে, তাদের জন্য আসলে সমস্যা না, তাদের আসলে বুঝতে অসুবিধা হবে না আর কি। দেখেন ভেরিয়েবল, তারপর হচ্ছে ডাটা টাইপ, আর হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এই তিনটা বিষয়। এখন দেখেন ভেরিয়েবল এবং ডাটা টাইপ এই দুইটা ব্যাপার হচ্ছে কানেক্টেড, দেন হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটা আছে সেইটাও কানেক্টেড, বাট হচ্ছে প্রথম আমাদের বিগিনিং আলোচনায় হচ্ছে এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত, এবং একটু পরে দেখবো এটাও জড়িত। আচ্ছা দেখেন, প্রথমে বলছি ভেরিয়েবল যেটা আছে, ভেরিয়েবলকে হচ্ছে যে স্টোর, ভ্যালুকে যে স্টোর করতে পারে সেটাই হচ্ছে ভেরিয়েবল। বাট ভ্যালু এর মান, ভ্যালু কিন্তু বিভিন্ন হইতে পারে, হইতে পারে দশমিক, হইতে পারে হচ্ছে পূর্ণ সংখ্যা, হইতে পারে সেটা কোনো হচ্ছে আপনার লেটার, আই মিন আলফাবেট বা ক্যারেক্টার, হইতে পারে আরো কিছু। সুতরাং দশমিককে যে স্টোর করবে, পূর্ণ সংখ্যাকে সে স্টোর করতে পারবে না। এই যে স্টোর করার যে ব্যাপার, সেটা থেকেই আসছে হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ মেনলি হচ্ছে আপনার ভেরিয়েবলটাকে, ভেরিয়েবলের যেই ভেরিয়েবলের যে আর কি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য না অ্যাকচুয়ালি, ভেরিয়েবলটা কোন ধরনের বা কোন ধরনের ভ্যালু স্টোর করতে পারে সেটা হচ্ছে ডাটা টাইপ নির্ধারণ করে। ধরেন হচ্ছে আপনি হচ্ছে একটা দশমিক সংখ্যাকে স্টোর করবেন। দশমিক মানে কি? দশমিক মানে হচ্ছে ফ্লোট। দ্যাট মিনস সংখ্যাটা, ভ্যালুটা যখন হচ্ছে ফ্লোট হবে তখন ডাটা টাইপটা হবে অবশ্যই ফ্লোট। যখন হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা হবে ভ্যালুটা, তখন অবশ্যই হচ্ছে আপনার ডাটা টাইপটা হবে ইন্টিজার। ইন্টিজার মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ধরেন হচ্ছে আমার একটা ভ্যালু নিলাম আমরা 10, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সুতরাং এটার জন্য হচ্ছে আমার ডাটা টাইপ ইন্টিজার। এটার জন্য হচ্ছে আমরা বলতেছি ইন্টিজার ডাটা টাইপ, বাট এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখি ইন্টিজার। আপনি এটা দিয়ে ডাটা টাইপটা বুঝাইলেন। এখন হচ্ছে ডাটা টাইপের কাজ গেল, তারপর হচ্ছে আপনার ভেরিয়েবল, ভেরিয়েবলটা দিতে হবে। ভেরিয়েবলটা কি? মানে এটা হচ্ছে কোনো কিছুর নাম, আপনি এটা যে মানে এই ইন্টিজার টাইপের কোনো একটা ভেরিয়েবল। এখন এটার নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি এ দিতে পারেন, এস দিতে পারেন, যাই কিছু দিতে পারেন। তবে যাই কিছু দিতে পারেন এটা ঠিক না, এটার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হচ্ছে আমরা দেখবো। বাট আপাতত দেখেন, আপনি ধরেন যে নিলেন ইন্টিজার এ, এর ভিতরে রাখলেন 10, দ্যাট মিনস এটা দ্বারা কি বোঝায় এই ব্যাপারটা দেখেন। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার এই যে 10 যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে ইন্টিজার নামক একটা ডাটা টাইপের ভিতরে এ নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে। দেখেন এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই 10 ভ্যালুটা, এটা একটা ভ্যালু, এটা হচ্ছে ডাটা টাইপ, আর এটা হচ্ছে ভেরিয়েবল নেম। 10 এই ভ্যালুটা হচ্ছে আপনার ইন্টিজার নামক ডাটা টাইপের আন্ডারে এর ভিতরে স্টোর আছে, বা এ নামক ভেরিয়েবলের ভিতরে 10 এটা স্টোর আছে, এবং ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? এই ব্যাপারটা বুঝতে পারলে পরের ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। দেখেন এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এখন যদি আমি যদি বলি ইন্টিজার বি ইকুয়াল 20, দ্যাট মিন্স আপনার কাছে 20 নামক একটা 20 একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে আপনার ইন্টিজার ডাটা টাইপের বি এর ভিতরে স্টোর আছে। আপনি যদি বলেন ফ্লোট, ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে দশমিক। তো আপনি যদি বলেন ফ্লোট সি ইকুয়াল 33.33, এটা দ্বারা বোঝাচ্ছে এই যে যখনই আপনি ফ্লোট দিবেন তখনই বোঝাবে আপনার ভ্যালুটা এটা দশমিক সংখ্যায়, এটা তখন এরকম পূর্ণ সংখ্যায় না।
ঠিক আছে? তো আপনি হচ্ছে এই দশমিক সংখ্যাটাকে সি নামক একটা ফ্লোট ভেরিয়েবলের ভিতরে স্টোর করলেন। এই জায়গায় আপনাকে যে ব্যাপারটা খেয়াল করতে হবে, ডাটা টাইপ দিতে হবে, দেন ভেরিয়েবল নেম দিতে হবে, আর এই জায়গায় তো আপনি ভ্যালুটা স্টোর করলেন এইটা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং ডাটা টাইপ। দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে আপনি ভেরিয়েবলও ক্রিয়েট করলেন, ডাটা টাইপও হচ্ছে, ভেরিয়েবলটাও বুঝতে পারলেন, ডাটা টাইপটাও বুঝতে পারলেন। এখন যে ব্যাপারটা বোঝার সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, বাট ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে আমরা আরেকটু পরে আলোচনা করতেছি। দেখেন এই জায়গার মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি ধরেন বি এবং সি কে যোগ করতে চাচ্ছেন, 20 এবং 33.33 বা 33.33, এই দুটাকে হচ্ছে আপনি যোগ করতে যাচ্ছেন। আচ্ছা, এই দুটাকে যদি আপনি যোগ করেন তাহলে ধরেন হচ্ছে আরেকটা ভেরিয়েবল অবশ্যই যোগ করে রাখবেন। সেই ভেরিয়েবলটার ডাটা টাইপটা কি হওয়া উচিত বলতে পারবেন? আপনি 20 আর 33.33 এই দুটাকে যোগ করবেন, যোগ করে যেই ভেরিয়েবলের ভিতরে রাখবেন সেই ভেরিয়েবলের ডাটা টাইপটা কি হওয়া উচিত বা কি হবে ভেরিয়েবলের ডাটা টাইপটা? যারা আগে থেকে জানেন বা আপনাদের ভার্সিটিতে চলতেছে তারা একটু রেসপন্স করেন, আশা করি আপনারা তো পারবেন এটা। দেখেন ইজি একটা কোশ্চেন ছিল। আপনার বি নামক একটা ইন্টিজার, এটার ভিতরে বি স্টোর আছে, সি নামক একটা ফ্লোট ভেরিয়েবল, সি নামক একটা ফ্লোটের ভিতরে হচ্ছে এইটা স্টোর আছে। এখন ধরেন আপনি 20 আর 33 কে যোগ করবেন, যোগ করার পরে রেজাল্টটা হচ্ছে কি ধরনের ভেরিয়েবলে থাকবে, ইন্টিজার নাকি ফ্লোট? হ্যাঁ, ইন্টিজার। না, ইন্টিজারে থাকবে না। দেখেন আপনি যখন হচ্ছে 20 আর 33.33 যোগ করবেন, রেজাল্টটা হবে হচ্ছে আপনার 53.33। 20 আর 33 আর 20, হ্যাঁ 53.33। এটা কি একটা ফ্লোট নাম্বার না, দশমিক নাম্বার না? যেহেতু এটা একটা দশমিক নাম্বার তাহলে এটাকে তো আপনাকে হচ্ছে ফ্লোটের ভিতরে স্টোর করতে হবে। আমরা ইন্টিজারের ভিতরে কি স্টোর করি? আমরা ইন্টিজারের ভিতরে পূর্ণ সংখ্যা স্টোর করি, ফ্লোটের ভিতরে দশমিক সংখ্যা স্টোর করি। এই দুটাকে আপনি যোগ করেন, যোগফলটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, তাহলে অবশ্যই তাকে ফ্লোটের ভিতরে স্টোর করা উচিত। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাকিরা বুঝতে পারছেন যাদের জন্য হচ্ছে এই ব্যাপারগুলো আজকে প্রথম? জি, বাকিরা সবাই একটু রেসপন্স করেন, অনেকেই এই জায়গায় তো। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন, আপনার কি কোনো কোশ্চেন আছে এই জন্য হ্যান্ড রেজ করছেন নাকি বুঝতে পারছেন? আচ্ছা, কোশ্চেন থাকলে ডিরেক্ট হচ্ছে বলবেন। আচ্ছা, ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারেন, দেখেন হচ্ছে আমাদের যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে হচ্ছে একটা ব্যাপার আলোচনা করার ট্রাই করি, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার দেখেন আমরা হচ্ছে প্রথমত হচ্ছে চার ধরনের ভেরিয়েবল ডাটা টাইপ নিয়ে কাজ করবো। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে ডাবল। ইন্টিজারটা তো বুঝতেই পারছেন পূর্ণ সংখ্যা, ফ্লোটটা হচ্ছে দশমিক সংখ্যা, ক্যারেক্টারটা হচ্ছে ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে ধরেন এ হইতে পারে, বি হইতে পারে, আলফাবেটিক যে ব্যাপারগুলো আছে সেইটা, বা আপনি একটা নর্মাল ডিজিটকেও হচ্ছে ক্যারেক্টার বলতে পারেন, বিবেচনা করতে পারেন, সমস্যা নাই। আর ডাবল যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লোট। 33.33 এটাকে আমরা
ফ্লোটেও নিতে পারবো, এটাকে ডাবলেও নিতে পারবো। আপনি যদি আপাতত হচ্ছে শুধু ইন্টিজার আর ফ্লোটটা বুঝেন তাহলে আপনাকে ওয়েলকাম, বাকিগুলো অটোমেটিক বুঝতে পারবেন। দেখেন প্রথমে যেটা ইন্টিজার বা ইন্ট, আমরা ইন্ট দিয়ে হচ্ছে কাজগুলো করি, আমরা ইন্টিজার বলবো না। আমরা ইন্টের জন্য বা ইন্টের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আর ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। এই দুইটা ব্যাপার এখন হচ্ছে আপনাদের কাছে মানে এই দুইটা কি লিখলাম বা এটার কাজ কি এটা বুঝতে পারতেছেন না, বাট এতটুকু মনে রাখেন ইন্টিজারের জন্য %d আর ফ্লোটের জন্য %f। এতটুকু মনে রাখেন, কোড করলেই বুঝতে পারবেন। আচ্ছা, কোড আমরা এখন হচ্ছে কোড করব। দেখেন আপনি নিলেন ইন্টিজার a equal 10, এরকম একটা ভ্যালু নিলেন। এখন হচ্ছে আপনি আউটপুটে দেখতে চাচ্ছেন এই ভ্যালুটা, আপনি কিভাবে দেখতে পারবেন বলতে পারবেন? আচ্ছা, যারা হচ্ছে পারেন তারা একটু রেসপন্স করেন, আমি তো বুঝাই দিবই। যারা পারেন তারা একটু বলেন তো। এই যে আমি যে এটা নিলাম ইন্টিজার a equal 10, এখন আমি আউটপুটে এর ভ্যালুটা দেখবো, এটা কিভাবে দেখবো? তার মানে কি কেউ পারেন না? আচ্ছা দেখেন, দেখেন a equal 10। এখন হচ্ছে আমি আউটপুটে যাচ্ছি, আমার যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা স্টোর করছি সেটাকে দেখব। এটার জন্য অবশ্যই আপনাকে প্রথমে যে ব্যাপারটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, এটার ডাটা টাইপটা কি ছিল। ডাটা টাইপটা ছিল ইন্টিজার। ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি দেওয়া হয়েছিল, %d। এতটুকু আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। আপনি এখন হচ্ছে প্রিন্ট করবেন এর ভ্যালু। আচ্ছা, আপনি প্রিন্ট করবেন এর ভ্যালু। আপনি যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে স্টার্ট উইথ প্রিন্টএফ ফাংশন। এখন এই জায়গায় এসে আপনি দেখতে চাচ্ছেন এর ভ্যালু, তো is এতটুকু লিখলেন। আচ্ছা, আমি এতটুকুকে শুধু রান করি। দেখেন এতটুকুকে যদি শুধু রান করি আমার আসছে এ ইস, বাট আমি চাচ্ছি এ ইস, এই যে তারপরে যে এই সাইনটার পরে 10, এই জায়গায় হচ্ছে 10, এটা দেখতে চাচ্ছি। এখন এটা কিভাবে দেখতে পারি? এখন বলতে পারেন আমি এই জায়গায় শুধু 10 লেখা দিই, 10 লেখা দিলেই তো এস 10 হয়ে যাইতেছে, বাট এটা তো কোনো লজিক না। আপনি হচ্ছে এই জায়গায় যে 10, এই জায়গায় যে 10 আছে এটা আপনি সবসময় জানবেন না এই জায়গায় 10 আছে। আপনাকে এমন একটা অ্যাপ্রোচ জানা লাগবে যে এটা দিয়ে হচ্ছে আপনি সব ধরনের কেস আপনি হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা, সেটাই হচ্ছে আমরা দেখব। দেখেন আপনি লিখলেন এ ইস, তারপরে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা আছে, এই এটাকে হচ্ছে আপনাকে এই যে কোটেশন ছিল সেই কোটেশনের বাইরে হচ্ছে এটাকে হচ্ছে ইনক্লুড করতে হবে, এবং আপনাকে হচ্ছে এই জায়গায় একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। যেহেতু ইন্টিজার ছিল সেই কারণে হচ্ছে আপনাকে %d ইউজ করতে হবে। এই যে দেখেন আমি এই জায়গায় দিলাম %d। %d দেওয়ার পরে হচ্ছে কোটেশনের বাইরে গেলাম, একটা কমা দিতে হবে, এই যে একটা কমা দিলাম। তারপরে হচ্ছে আপনার ভ্যালুটা হচ্ছে ভেরিয়েবল যেটা আছে সেটা লিখতে হবে। এইটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে প্রিন্ট করবে 10, কিন্তু কিভাবে করবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। কন্ট্রোলে এটা দরকার নেই, আমি এই লাইনটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমি দেন হচ্ছে আমি এক্সপ্লেন করি এটা কিভাবে কাজ করে। এই যে দেখেন এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এক্সপ্লেন করব। আর 15 মিনিট আছে। আচ্ছা, এই যে দেখেন এই জায়গায় যখন প্রিন্টএফ এ আসবে তখন হচ্ছে সে হচ্ছে প্রথমত ডাবল কোটেশনের ভিতরে যা থাকে সেটাই তো সে প্রিন্ট করে। তার মানে হচ্ছে এ ইজ এইটা আসার পরে এতটুকু প্রিন্ট করবে। এখন আপনার মনে কোশ্চেন হইতেছে তাহলে ডাবল কোটেশনের ভিতরে যা থাকে সেটাই তো প্রিন্ট করে, তাহলে %d এটা কি প্রিন্ট করবে না? না, এটা প্রিন্ট করবে না। এটা কেন প্রিন্ট করবে না?
কখনো ফরম্যাট স্পেসিফায়ার প্রিন্ট হয় না। আপনি দেখেন, আমি আগেই বলছি পার্সেন্ট অফ ডি এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার থাকলে যদি প্রিন্ট না হয় তাহলে কি করে? সে হচ্ছে আপনাকে যখনই পার্সেন্ট অফ ডি পাবে, তখনই হচ্ছে আপনাকে এই যে রেঞ্জ আছে না, এই যে এই জায়গায় দেখেন একটা ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশন আর এই জায়গায় একটা কমা আছে, এই রেঞ্জের বাইরে নিয়ে যাবে। এতটুকু এতটুকু প্রিন্ট হইলো, এতটুকু প্রিন্ট হওয়ার পরে আপনি এই জায়গা থেকে ডিরেক্ট পার্সেন্ট অফ ডি এর কারণে চলে যাবেন এই কমার বাইরে এসে দেখবেন এ। এখন এ যেটা আছে সেটার ভ্যালুটা হচ্ছে এই জায়গায়, যে জায়গা থেকে আপনার পার্সেন্ট অফ ডিটা আসছিল সেই জায়গায় আপনাকে এ এর ভ্যালুটা বসায় দিবে। এই জায়গায় তার মানে বসে যাবে 10, এবং আপনার আউটপুটে আসবে এ ইজ, এই যে এই কোলন, তারপরে হচ্ছে 10। আমি হচ্ছে আরেকটু ভালোভাবে আপনাকে বুঝাই। এই জায়গায় ধরেন আপনি লিখলেন হচ্ছে এ ইজ পার্সেন্ট অফ ডি টাকা, সেই ক্ষেত্রে হচ্ছে আউটপুটটা কি আসবে সেটা হচ্ছে আমি আরেকটু এক্সপ্লেন করি, তাহলে হচ্ছে আপনার বুঝতে আরো একটু সুবিধা হবে। দেখেন, এই জায়গায় আসলো, প্রিন্টএফে আসলো, এই যে কোটেশন শুরু হইলো, এই জায়গা থেকে হচ্ছে ডিরেক্ট একদম আপনার ফরম্যাট স্পেসিফায়ার পাওয়ার আগ পর্যন্ত প্রিন্ট করবে, এতটুকু একদম প্রিন্ট হয়ে যাবে। এতটুকু প্রিন্ট হওয়ার পরেই সে দেখবে পার্সেন্ট অফ ডি ফরম্যাট স্পেসিফায়ার, তার মানে হচ্ছে কমার বাইরে চলে যাবে। এই যে কমার বাইরে চলে গেল, কমার বাইরে গিয়ে এ, এই জায়গায় তার মানে এ এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে বসাই দিবে, সেই ভ্যালুটা বসে গেল 10, এ ইজ 10, এতটুকু বসে গেল এ ইজ 10। এরপরে কি আছে সেটা বসে যাবে, এ ইজ 10 টাকা, তার মানে এটার ক্ষেত্রে আউটপুট আসবে এ ইজ 10 টাকা। আমি রান করি, দেখবেন এইটাই আসবে। এই যে দেখেন এ ইজ 10 টাকা। ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে আপনার কোডটাকে কিভাবে হ্যান্ডেল করতেছে এই ব্যাপারটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে এতটুকু জানান যে এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? বাকিরা একটু রেসপন্স করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। কেউ যদি না বুঝেন তাহলে বলবেন, আমি রিপিট করব। জি জি জি, বাকিরা সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সবাই রেসপন্স করা ট্রাই করবেন, আসলে রেসপন্স না করলে বোঝা যায় না আমি আপনাকে বুঝাচ্ছি আপনি আসলে বুঝতে পারতেছেন কি। আচ্ছা দেখেন এজ 10। আচ্ছা, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার বি ইকুয়াল 2000। এটা যদি লিখি, ধরেন হচ্ছে আমি লিখলাম এ ইজ পার্সেন্ট অফ ডি টাকা এন্ড পার্সেন্ট অফ ডি ইজ বি, আর এই জায়গায় লিখলাম বি। এখন আমাকে বলেন এটার ক্ষেত্রে আউটপুট কত? এটার ক্ষেত্রে আউটপুট কত? কেউ আনমিউট করেন, আনমিউট করে হচ্ছে বলেন আউটপুট কত? ভাইয়া হবে হচ্ছে এ ইজ 10 টাকা এন্ড 2000 ইজ বি। হ্যাঁ, গুড। এ ইজ 10 টাকা এন্ড 2000 ইজ বি। হ্যাঁ, এটা হচ্ছে, আশা করি এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ধরেন হচ্ছে আমাদের যদি এরকম থাকতো FLOAT ফ্লোট, আর আচ্ছা এই ক্ষেত্রে কোডটার ক্ষেত্রে কি কোন জায়গায় আমাদের চেঞ্জ দরকার বলতে পারবেন? এই ক্ষেত্রে কোথায় ভাইয়া আমাদের? সেকেন্ডে যে পার্সেন্টেজ ডি আছে এখানে পার্সেন্টেজ এফ হবে। জি, গুড। এটা হচ্ছে পার্সেন্ট অফ এফ হবে। দেখেন এতটা, এত ইজ বি। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে দেখেন 20-এর পরে হচ্ছে আরো অনেকগুলো শূন্য দিলাম, তারপরে হচ্ছে ধরেন প্রিন্ট করলাম। এই যে দেখেন 20-এর পরে হচ্ছে কতগুলা শূন্য, তাই না? এই যে মানে 20 পয়েন্ট অনেকগুলা শূন্য, তাই না? আচ্ছা যাই হোক, এই ব্যাপারটা এখন
আচ্ছা ধরেন হচ্ছে এই যে দেখেন 20 পরে হচ্ছে অনেকগুলা শূন্য, বাট আমি চাচ্ছি হচ্ছে দশমিকের পরে হচ্ছে জাস্ট এক ঘর দেখতে। এই যে আমি এতগুলা 5টা শূন্য না দেখা, আমার এই জায়গায় হ্যাঁ দেখলাম অনেকগুলো জিরো আছে, বাট আমি দেখতে চাই হচ্ছে দশমিকের পর এক ঘর বা দুই ঘর। আপনি তখন কি করবেন, এই যে পার্সেন্ট অফ এফ আছে না, পার্সেন্ট অফ এফ, পার্সেন্ট অফ এফ, এই দুইটা যে কথা, এই দুইটা কথার মাঝামাঝি অবস্থানে হচ্ছে আপনি কত ঘর পর্যন্ত দেখতে চান সেটা পয়েন্ট দিয়ে নির্দেশ করে দিবেন। আমি হচ্ছে দেখতে চাই পয়েন্ট টু এফ, এটা দ্বারা রিপ্রেজেন্ট করে আপনি হচ্ছে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দেখতে পারবেন। এই যে দেখেন 20.00, ধরেন হচ্ছে আমি এই জায়গায় দিলাম 20.1345, আপনি 20.13 দেখতে পারবেন। এই যে দেখেন 20.13 দেখতে পাইছেন। ধরেন আপনি হইতেছে দিলেন পার্সেন্টের পরে হচ্ছে আপনি কোনো দশমিকই দেখতে চাচ্ছেন না, জিরো দিলেন। এই যে দেখেন এইটা দেখেন এখন দুইটাই বলতে গেলে ইন্টিজার হয়ে গেছে, 20 টাকা 10 টাকা এন্ড 20 টাকা, বাট আমাদের 20-এর পরে কিন্তু অনেক কিছু ছিল। সেটা হচ্ছে এই যে দেখেন আমরা এই জায়গায় হচ্ছে এই এতটুকু চেঞ্জের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারি। এটা এটা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন জি ভাইয়া। বাকিটা একটু জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা দেখেন এখন হচ্ছে ধরেন হচ্ছে ধরেন হচ্ছে আমার এই জায়গার মধ্যে ইন্টিজার বি ইকুয়াল 33, এখন হচ্ছে আমি চাচ্ছি এই দুটো যোগ করতে, তাহলে কিভাবে করতে পারি? ধরেন এই দুটো যোগ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করতে পারি? তাহলে কিভাবে করতে পারি দেখেন, আমি হচ্ছে আরেকটা ভেরিয়েবল নেই, ইন্টিজার সাম ইকুয়াল a প্লাস বি। এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে দুইটার যোগফল, তাহলে কি করব? প্রিন্টএফে গিয়ে সামটা প্রিন্ট করলেই কি হবে না? প্রিন্টএফ sum of a and b is sum of a and b is কি কি লিখবো বলেন আপনারাই? কি লিখবো আপনারাই বলেন। ভাইয়া সাম লিখবো? সাম লিখবো? আপনি বললেন নাকি কোশ্চেন করলেন? অবশ্যই সাম লিখবেন। আচ্ছা দেখেন কেন হচ্ছে এটা হচ্ছে প্রিন্টটা হয় না, এই জায়গায় আমি ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করিনি। সাম অফ এ এন্ড বি, আচ্ছা সাম অফ এ এন্ড বি, এ এন্ড বি ইজ, এই জায়গায় হচ্ছে পার্সেন্ট অফ ডি। দেখেন সাম অফ এ এন্ড বি ইজ 33, আমাদের মেবি 43 আসছে, 33 এবং 10 ছিল, যেটা 43 করছে। তো ধরেন হচ্ছে আপনি হচ্ছে এই জায়গায় সাম দেখলেন, আপনি হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলেন ইন্টিজার সাবট্রাকশন, ধরেন আপনি এটাকে সাব লিখলেন ইকুয়াল এ মাইনাস বি লিখলেন। তাহলে পরের লাইনে হচ্ছে আপনার দরকার বিয়োগফল, তাহলে কি বিয়োগফল বের করতে পারবেন না? কোডটা কি ঠিক আছে আমার লেখা? ধরেন আপনি মাল্টিপ্লিকেশন বের করতে চাইতেছেন এমইউএলটি, আচ্ছা স্লেশন দিতে হবে। হ্যাঁ না স্ল্যাশ এন না দিলেও কোড রান করবে, এটা কিন্তু ইরর না। স্ল্যাশ এন দিলে আপনার কোডটা মানে এটা হ্যাঁ সুন্দর দেখা যাবে অবশ্যই, কিন্তু এটা কিন্তু ইরর না। আপনি পরীক্ষার খাতায় লিখলে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ইরর না, আপনার কম্পাইলেও ইরর না, বাট হ্যাঁ আপনার হচ্ছে সৌন্দর্যতা একটা ব্যাপার। আচ্ছা আরেকটা ব্যাপার দেখেন, আপনি কিন্তু আগে মাল্টিপ্লিকেশন কিভাবে করছেন, গুণ এ ইন্টু বি, এইভাবে না? প্রোগ্রামিং এর ভাষায় এই গুণ চিহ্ন বলতে কিছু নাই। এ দেখেন আপনার কিবোর্ডে হচ্ছে এ, এস বি। হ্যাঁ অ্যাস্টেরিক সাইন যেটা, এই যে বা স্টার বললেন অনেকে, এটা হচ্ছে অ্যাস্টেরিক। এই যে এইট, এইট যে ডিজিটটা আছে সেখানে আপনি শিফট প্লাস এইটে ক্লিক করলে ইনটু পি, এটা করলেই হচ্ছে এই যে এটা এই স্টার বা অ্যাস্টেরিক, এটা দিয়ে বোঝাচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন হচ্ছে আপনি যান পরের লাইনে,
মাল্টিপ্লিকেশন আমরা লিখলাম m of a and b is percent of d mult। এখন হচ্ছে কোডটা রান করেন, আশা করি সবগুলো রেজাল্ট দেখতে পারবেন। দেখেন 43 -23 আর 33 আর 10কে গুণ করলে 330 হবে, এটা আমরা জানি। একটু দেখেন আউটপুট এবং কোডের সাথে হচ্ছে একটু সামঞ্জস্য করার চেষ্টা করেন, তাহলেই হচ্ছে বুঝতে পারবেন কি হয়েছে। এতটুকুর মধ্যে কে কোন ব্যাপারটা বুঝতে পারেন নাই সেটা একটু বলেন। এতটুকুর মধ্যে কে কোন ব্যাপারটা বুঝতে পারেন নাই সেটা একটু প্লিজ বলেন।